এটা আমি চলন্ত ট্রেনের উপরে। এখানে হট এয়ার বেলুনে চড়েছি ইন্টারনেটের কিছু বিতর্কিত প্রোফাইল উত্তর খুঁজতে। যেমন আমার বেলুনের পাইলট বলছেন আমি যেখানে চাইবো সেখানেই নামাতে পারবেন, কিন্তু এখানে স্টিয়ারিং হুইল ধরনের কিছুই নেই। প্রশ্ন হলো তাহলে চালানো হয় কিভাবে? I'm going to delete. আর এখন আমি ট্রেনের ওপরে জানতে এসেছি ট্রেনের ভেতরে লাফ দিলে কেন একই জায়গায় নামি, কিন্তু ট্রেনের ওপরে লাফালে তা হয় না। তবে এখানেই থামছি না, কারণ আজ আমরা আরো 5টা ফিজিক্স আর ইঞ্জিনিয়ারিং পাজলের উত্তর খুঁজব সিম্পল ডেমনস্ট্রেশনের মাধ্যমে। ভিডিওর শেষে সঠিক উত্তর জানাই শুধু নয়, বরং আমাদের লক্ষ্য এটা জানা যে এটাই কেন সঠিক উত্তর। তোমার জন্য বিজ্ঞানের একটা ভাতা আছে। বেশিরভাগ মানুষ যেটা ভুল করেন, মানুষের তৈরি কোন জিনিস প্রথম সাউন্ড ব্যারিয়ার ব্রেক করেছিল? কোন জিনিস শব্দের চেয়ে বেশি গতিতে ঘন্টায় 767 মাইলের বেশি গতিতে বায়ুর মধ্যে দিয়ে যায় যাতে সুপার লাউড সনিক বোম তৈরি করে? কি হতে পারে? বেশিরভাগ লোক মনে করে এটা গুলি, রকেট, এমনকি জেট প্লেনও হতে পারে। কিন্তু এই টেকনোলজি অনেক পুরনো, 5000 বছর আগের। মানুষের তৈরি জিনিস যা প্লুটো সাউন্ডের স্পিড ছাড়িয়েছিল সেটা হলো চাবুক। তুমি এক্ষুনি যে আওয়াজটা শুনলে সেটা কিন্তু সত্যিই একটা সনিক বুম, যার মানে এর গতি যখন শীর্ষে, চাবুকের মাথাটা তখন আরো দ্রুত চলে। ঘন্টায় 767 মাইলের বেশি। উত্তরটা ধরতে পেরেছিলে? এবার একটা বোনাস প্রশ্ন। তুমি মোটামুটি নিশ্চিতভাবে প্রথম কবে সনিক বুম শুনেছিলে? একটা ক্লু দিচ্ছি। প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে লক্ষ লক্ষ বছর ধরে সবাই এই প্রশ্নটার একই উত্তর দিয়েছে। সত্যিই তাই, বজ্রপাত। বজ্রপাত বাতাসকে সূর্য পৃষ্ঠ থেকে 5 গুণ বেশি গরম করে তোলে। এতে বাতাস এত দ্রুত প্রসারিত হয় যে সাউন্ড ব্যারিয়ার ভেঙে আবার সনিক বুম তৈরি করে। আর এই দারুণ মজাদার তথ্যটা তোমার ব্রেনকে আনন্দ দিয়ে থাকলে সাউন্ডটা পরের বার আরো কুল করে তোলো। রেডি হয়ে নাও, আরো 6টা চমক আছে, 2 নম্বরেরটা সমেত। কুলার থেকে কোল্ড স্ট্রিক নেওয়ার সময় কখনো লক্ষ্য করেছো একই পরিমাণ লিকুইড থাকা সত্ত্বেও রেগুলার কোক ডুবে যায় কিন্তু ডায়েট কোক ভাসে? এটা কেন হয় বলো তো? প্রথম ক্লু হলো কম ঘনত্বের জিনিস যেমন কর্ক ভাসে, আর বেশি ঘনত্বের জিনিস যেমন বল্টু ডুবে যায়। এটা শুধু বিভিন্ন কঠিন জিনিসের ক্ষেত্রে নয়, বিভিন্ন তরলের ক্ষেত্রেও সত্যি। যেমন স্যালাডের ড্রেসিং এ কম ঘনত্বের তেল বেশি ঘনত্বের ভিনিগারের ওপর ভাসে। এগুলোর প্রত্যেকটার লেবেল কম্পেয়ার করে দেখলে বড় একটা তফাৎ চোখে পড়বে। রেগুলার কোকে 3 চামচের বেশি আসল চিনি থাকায় এটা ডায়েট কোকের চেয়ে বেশি ঘন, যাতে আর্টিফিশিয়াল সুইটনার থাকে। মানে এটার ঘনত্ব জলের চেয়ে একটু কম, তাই ভেসে থাকে, আর এটা জলের চেয়ে বেশি ঘন, তাই ডুবে যায়। ব্যাপারটা আরেক ধাপ উপরে নিয়ে যেতে পারি। এই ওয়ালটা 8 রকম হাউসহোল্ড লিকুইড দিয়ে ভরেছি, মধু থেকে শুরু করে ডিশ সোপ, বেবি অয়েল পর্যন্ত। বেশি থেকে কম ঘনত্ব অনুযায়ী ওগুলো নিচ থেকে ওপরে জায়গা করে নিল। এতে অনেক গলফ বল ফেলে দিলে কোক ক্যানের মতো সব স্তরের মধ্য দিয়ে ডুবতে থাকবে যতক্ষণ না ওদের চেয়ে ঘন স্তরে পৌঁছচ্ছে, যেখানে বলগুলো থেমে ওই স্তরের উপর ভাসবে। মজা করছো তুমি? মানে প্রতি স্তরের উপর আলাদা আলাদা জিনিস ভাসানো যেতে পারে। যতক্ষণ না বুঝবে এতে অনেক সময় নষ্ট হচ্ছে। দারুণ! অতিরিক্ত টেস্ট করছো কিন্তু মন মানতে চাইবে না। এটা চান্সের ব্যাপার। তবে শেষে যখন দেখতে দারুণ লাগে তখন সময়টা নষ্ট হয়েছে বলে মনে হয় না। তুমি বাড়িতে এর একটা সিম্পল ভার্সন বানাতে পারো। খানিকটা রান্নার তেল আর ডিশ সোপ দিয়ে একটা গ্লাস ভর্তি করে তার মধ্যে একটা লেগো ফেলে দাও, আর দেখো এটা হাউসহোল্ড লিকুইডের ক্ষেত্রে ভালোই কাজ করে। কিন্তু তরলটা এমন ধাতব হলে কি হবে? কারণ এই বাটিটা 24 পাউন্ড পারদে ভর্তি। এতে আমার হাত ডোবানো বেশ কঠিন দেখা যাচ্ছে। মানে এখানে আসল কাস্ট আয়রন অ্যানভিল দিলে সেটা ডায়েট কোকের মতোই ভাসবে। টেস্ট করে দেখ। দেখো একবার। এর পেছনের বিজ্ঞানটা আমাদের জানা, কিন্তু তাও যেন মাথা খারাপের মতো লাগে। এটা আসল কাস্ট আয়রন, বেশ ভারী, কিন্তু এটা মার্কিউরিতে দিলে কর্কের মতো ভাসে। চলো অ্যানভিল ভাসানো যাক। কদিন আগে আমি 1600 শতকের এক বিখ্যাত গণিতবিদের কথা পড়েছিলাম। তিনি দেখেছিলেন বাড়িতে বেশ কয়েকটা পেন্ডুলাম ঘড়ি টাঙালে ধীরে ধীরে একই সঙ্গে দুলতে শুরু করে আর সেভাবেই থেকে যায়। আমি এটা পড়ার সময় যা ভাবছিলাম তিনিও তাই ভাবলেন। ঘড়িগুলো একে অন্যকে স্পর্শ করে নেই, তবু নিজেদের মধ্যে কমিউনিকেট করছে, আর একটু পরে একই সাথে ঠিক একই ছন্দে পেন্ডুলামগুলো দুলছে কিভাবে। আর ট্রান্সল্যাপসের আনঅফিসিয়াল মতো ইঞ্জিনিয়ারদের মতো ভাবতে শেখানো, তাই নিজেই এক্সপেরিমেন্ট করবো বলে ঠিক করলাম। 4টে ঘড়ি নিয়ে দেওয়ালে টাঙালাম, আর 4 দিন পরে কিছুই হলো না। তবে ইঞ্জিনিয়ারদের মতো করে ভাবলে এটা কোনো ব্যর্থতা নয়, একটা ক্লু।
গল্পটা আবার পড়ে প্রথমবার মিস করা গুরুত্বপূর্ণ তথ্যটা খুঁজে পেলাম। ঘড়িগুলো এখনকার মতো করে টাঙানো ছিল না, একটা কাঠের বিমে বসানো ছিল, যেটা ছিল দেওয়ালেরই অংশ। আর 1600 সালের নির্মাণ পদ্ধতির কথা ধরলে ওই বোর্ডটা একটু নড়বড়ে ছিল। ওই নড়বড়ে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। বলতে চাইছি যে আমি শক্ত মাটির ওপর দাঁড়িয়ে যদি এই স্লেজ হামার পেন্ডুলামটাকে দোলাই, তাহলে শুধু এই স্লেজ হামারটাকেই দুলতে দেখতে পাবে। কিন্তু স্কেটবোর্ডের ওপর দাঁড়ালে, যেখানে পায়ের নিচে শক্ত জমি নেই, দেখবে পেন্ডুলামটা আসলে আমাকেও সামনে পেছনে ধাক্কা দিচ্ছে। এবার মজার অংশটা, ঘড়িটা শক্তভাবে বিমে লাগানো, তাই ওই বিম খানিকটা স্কেটবোর্ডের মতো কাজ করে। আসলে ওই দুলতে থাকা পেন্ডুলামগুলো দেওয়ালটাকেও সামান্য নাড়াচ্ছে, মানে ঘড়িগুলো একটু একটু করে বিমকে ঠেলছে, ধাক্কা দিচ্ছে, আর এভাবে একে অপরকে প্রভাবিত করছে। কোনো ঘড়ির দোলন আলাদা হলে ওই ধাক্কাগুলো ধীরে ধীরে তাকে সবার সাথে এক ছন্দে নিয়ে আসে। সবটা যাওয়ার পর আমরা ওই 4টে ঘড়ি একটা বিমে লাগিয়ে তারপর দেওয়ালে টাঙালাম, যেটা একটু নড়বড়ে করে রাখা হয়েছিল। আর এইবার 4 দিন পর আবারও কিছুই ঘটল না। এটাও একটা ক্লু, ব্যর্থতা নয়। দেখা গেল এটা পেন্ডুলাম ঘড়িতে কাজ করতে হলে ঘড়ির সাথে পেন্ডুলামের সঠিক ওজনের অনুপাত থাকা দরকার, ঠিক যেমন এখানে সেট করা হয়েছে। নিখুঁত পেন্ডুলাম ঘড়ি পাওয়া গেল না, তবে 140টা পেন্ডুলাম এগিয়ে পিছিয়ে ফ্রিলি নড়াচড়া করতে পারে এমন একটাই বোর্ডের ওপর বসিয়ে ব্যাপারটা দেখা যেতে পারে। চলো দেখা যাক। হেল্প প্লিজ। আমার দেখা কুলেস্ট জিনিসগুলোর মধ্যে এটা একটা। সোলজারদের মতো দেখাচ্ছে। কত দ্রুত এইগুলো এক ছন্দে আসে দেখাতে একটা আনইন্টারাপ্টেড স্টেকে দেখালাম যে 1 মিনিটের আগেই বিশৃঙ্খলা শৃঙ্খলায় পরিণত হচ্ছে। শুরুটা এলোমেলো হলেও 1 মিনিটেরও কম সময় ধাক্কাগুলো একে অন্যের ওপর প্রভাব ফেলে, যতক্ষণ না সবগুলো একসাথে গুলতে শুরু করছে, ঠিক 400 বছর আগের কণিতজ্ঞের বাড়ির ঘড়িগুলোর মতো। 4 নম্বরে আছে, কখনো লক্ষ্য করেছো পূর্ণিমার চাঁদ প্রতিবার একই রকম দেখায়? অন্যভাবে বললে ছবিতেও একটাই দিক দেখা যায়, তাহলে অন্যদিকে কি আছে? আসলে অন্য দিকটা আমরা দেখতেই পাই না, কারণ চাঁদ পৃথিবীর সঙ্গে একেবারে নিখুঁত তাল মিলিয়ে ঘোরে, তাই আমরা শুধু গুগলি আইসগুলোই দেখি। এটা অদ্ভুত, এগুলো পুরোপুরি নিখুঁতভাবে মিলে যাওয়ার সম্ভাবনা কতটা? একে বলে টাইডাল লকিং। মনে হয় অসম্ভব, কিন্তু আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহ আর তাদের উপগ্রহের ক্ষেত্রেও এটা দেখা যায়। এই সিম্পল ডেমোটা আমাদের সঠিক মেন্টাল মডেল দেবে। চাঁদ পুরো গোল আর সামঞ্জস্যপূর্ণ হলে এমনভাবে ঘুরত, একটা দিক অন্যদিকের চেয়ে পৃথিবীর সাথে বেশি বেলানোর সম্ভাবনা থাকতো না। কিন্তু চাঁদ পুরোপুরি গোল নয়। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর ক্রমাগত গ্র্যাভিটির টান একে একটু লম্বাটে করে তুলেছে, যেটা এখানে আমরা একটু বেশি করেছি। এখন দেখবে আমাদের চাঁদের সেন্টার অফ গ্র্যাভিটি যে অ্যাক্সেসে এটা ঘোরে তার সঙ্গে ঠিক মেলে না যেমন ইদাতে ছিল। এখন আমি যেভাবেই ঘোরাই না কেন, চাঁদের ভারী দিকটা সবসময় মাধ্যাকর্ষণের সবচেয়ে শক্তিশালী উৎসের দিকে পড়ে, যেটা হলো পৃথিবীর কেন্দ্রস্থল। জানো কি, মহাকাশে চাঁদের সবচেয়ে কাছের গ্র্যাভিটির উৎস এখনও পৃথিবীর কেন্দ্র, অর্থাৎ আসল চাঁদের একটাই দিক সবসময় আমাদের দিকে আকৃষ্ট হয়, ঠিক যেমন আমাদের মডেলে। এর মানে হলো পৃথিবী থেকে যারা আকাশের চাঁদ দেখেছে তারা সবসময় সেই এক পরিচিত মুখটাই দেখেছে, আর এটা কোনো দিনও বদলাবে না। শেষ স্তিম্পের আগে যার মধ্যে হট এয়ার বেলুন কিভাবে চালায় তার উত্তর আছে। তুমি আমার মতো হলে নতুন কিছু শিখে আহা মোমেন্টের আনন্দ পেতে চাইলে তোমার চমক দারুণ খবর আছে। ওই শখ মুহূর্তের জন্যই আমি ক্রাঞ্চ ল্যাম্পস বানিয়েছি, যেখানে প্রতি মাসে মজার একটা খেলনা পাবে। ভিডিওতে আমি সেই মজার ফিজিক্স শেখাবো যার মাধ্যমে এটা চলে। যদি নিজের খেলনা বানাতে, মজা করতে আর অনেক আহা মোমেন্টের আনন্দ নিতে চাও, তাহলে আরো জানতে crunchlabs.com ভিজিট করো। আর এখন আমি আছি ট্রেনের ওপর। ট্রেনের ভেতরে লাফালে কেন একই জায়গায় নামি কিন্তু ওপরে লাফালে তা হয় না, সেটা জানতে এসেছি। একটু পরে লাফ দেওয়ার দিকে যাব, তার আগে দেখি এই ছোট পরীক্ষা থেকে কিছু ক্লু পাওয়া যায় কিনা। দুটো লেগো পুতুল, একটা ট্রেনের ভেতরে আর একটা ট্রেনের ওপরে, কিন্তু এগুলো জলে আছে। একটু পরেই এই দড়িটা ধরে টানবো আর তাতে ট্রেনের বগিচার সামনে এগোবে। একটু ভেবে দেখো কি হবে দুই পুতুলের সঙ্গে। রেডি, শুরু করছি। বুঝতে পারলে, পরীক্ষাটা জলের মধ্যে হওয়ায় তোমার সহজাত ধারণা হয়েছিল ওপরের লোকটা পড়ে যাবে আর নিচের লোকটা ঠিকই থাকবে, তাই তো?
হ্যাঁ, কারণ ওপরের লোকটাকে স্থির জলের মধ্যে দিয়ে যেতে হবে আর সেটা ওকে পুশ ব্যাক করবে। অন্যদিকে এ ট্রেনের ভেতরে আবদ্ধ, তাই জল সমেত ট্রেনের ভিতরকার সমস্ত কিছু ট্রেনের সঙ্গেই চলতে থাকে। এই লেগো পুতুলটাকে জলের মধ্যে মডেল ট্রেনের ওপরে কেন দেখাচ্ছে? তার কারণ হলো এটা আসলে খোলা হাওয়ায় আসল ট্রেনের উপরে দাঁড়িয়ে থাকার মতোই। কারণ জলের মতো বাতাসও একটা ফ্লুইড, শুধু জলের মতো ঘন নয়। এই ডেমনস্ট্রেশনে দেখো ব্লু ড্রায়ার থেকে বেরিয়ে আসার গরম হাওয়া কেমন লিকুইডের মতো বইছে। হাওয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্রেন লিকুইডের মধ্যে দিয়েই যায়। ব্যাপারটা বোঝার জন্য আমাকে হিলিয়াম বেলুন দিয়ে রিপ্লেস করা যাক। আবার বলো, এখানে কি হবে মনে হচ্ছে? ভেতরের বেলুনটা একদম সোজা দাঁড়িয়ে, কারণ ঠিক জলের মধ্যে যেমন হয় বেলুনের আশেপাশের বাতাস ট্রেনের সাথেই চলেছে, আর ওপরে বেলুনটা পেছনে সরে যাচ্ছে কারণ তাকে থেমে থাকা হাওয়ার সঙ্গে লড়তে হয়, ঠিক যেমন ট্যাঙ্কে ট্রেনের চারপাশের জল লেগো পুতুলটাকে পেছনে ঠেলে দিচ্ছিল, যেন গাড়ির জানলা দিয়ে হাত বের করে বাতাসের সমস্ত রেজিস্ট্যান্স ফিল করার মতো। লাফের কথায় আসি, এভাবে সব এয়ার মলিকিউল ভিজুয়ালাইজ করতে পারলে দেখতে ট্রেনের ভেতরে যেতে যেতে লাফ দিলে চারপাশের বাতাস আমায় ধাক্কা দেয় না, ওরা বেশ আনন্দে থাকে আর সবাই একসঙ্গে চলি। তবে ট্রেনের ওপরের গল্পটা পুরো আলাদা। চলতে চলতে প্রতি মুহূর্তে কয়েক লক্ষ কোটি এয়ার মলিকিউলের মারাত্মক ভিড়ে ধাক্কা খেতে হয়। তাই এখানে লাফালে বাতাস কেন ধাক্কা দেবে আর আমি কেন অন্য জায়গায় গিয়ে পড়বো সবটা স্পষ্ট। 6 নম্বরের জন্য একটা মজার থট এক্সপেরিমেন্ট। ধরো তুমি একটা 2 সিটার প্লেন কিনেছো। টেক অফ করতে প্লেনটাকে 60 মাইল পার আওয়ার গতিতে চলতে হবে। তোমার একটা আইডিয়া এলো, একটা প্লেনের সাইজের ট্রেডমিল দিয়ে ছোট একটা রানওয়ে তৈরি করবে, যেটা ঘন্টায় 60 মাইল গতিতে চলে প্লেনটাকে তোমার ব্যাকইয়ার্ড থেকে হাওয়ায় উড়িয়ে দিতে পারে। কিন্তু এ দিয়ে কি কাজ হবে? চলো ছোট একটা মডেল দিয়ে পরীক্ষা করে দেখি। সাধারণত প্লেন টেক অফ করতে একটা নির্দিষ্ট গতিতে পৌঁছতে হয়, যার জন্য নির্দিষ্ট লেন্থের রানওয়ের দরকার পড়ে। এই মডেল প্লেনের জন্য কেমন হয় দেখি। 15 ফুট যাওয়ার পর মনে হচ্ছে ঘন্টায় 10 মাইল গতিতে যাচ্ছে। এটা আমাদের ব্যাকইয়ার্ড ট্রেডমিল রানওয়ের নিজস্ব ভার্সন, যেটা 10 মাইল পার আওয়ারের টেক অফ স্পিড দেবে। দেখি কি হয়। আগে না করে থাকলে এখনই আন্দাজ করো। ট্রেডমিল চালিয়ে প্রপেলার জোরে জোরে ঘোরাবো যাতে প্লেনটা একই জায়গায় থাকে ক্যামেরা ফ্রেমের মধ্যে। ঠিক আছে, টেক অফের স্পিডে আমরা পৌঁছে গেছি, কিন্তু দুঃখজনকভাবে টেক অফ হয়নি। সন্দেহ হলো মাপচোকে কিছু ভুল করেছি হয়তো, তাই গতি আরো বাড়ালাম, তাও কিছু হলো না। তাহলে কি আমাদের ব্যাকইয়ার্ড ট্রেডমিলের আইডিয়া ভেস্তে গেল? প্লেন টেক অফের জন্য কি প্রয়োজন হয় সেটা বলি। লিফট তৈরি করতে প্লেনের উইংসের চারপাশে এয়ার ফ্লো দরকার। আবারও এটা গাড়ির জানলা দিয়ে হাত বের করার মতো। লাল সিগন্যালে থামলে কোনো লিফট ফিল হয় না। যত দ্রুত যাবে, যত বেশি বাতাস হাতের পাশ দিয়ে বইবে, তত বেশি লিফট। এর মানে ট্রেডমিল যত স্পিডেই চলুক, প্লেনের পাখার ওপর বাতাসের প্রবাহ নেই। লাল সিগন্যাল। অনেকে এই পরীক্ষায় কনফিউজড হন কারণ তারা তাদের সবচেয়ে পরিচিত যান গাড়ির সাথে তুলনা করেন। গাড়ির জন্য মাটি তোমাকে ফরওয়ার্ড মোশন দেয়, কিন্তু প্লেনের ক্ষেত্রে সেই কাজটা করে প্রপেলার। এটার জন্য একটা থট এক্সপেরিমেন্ট। ভাবো সবচেয়ে পিচ্ছিল বরফের ওপর একটা গাড়ি আর একটা প্লেন আছে। গাড়ির ইঞ্জিন টায়ারের মাধ্যমে মাটি থেকে ফরওয়ার্ড মোশন পায় বলে টায়ারগুলো যত জোরেই ঘোরাও না কেন গাড়ি 1 ইঞ্চিও নড়বে না। তবে বরফের জন্য প্লেনের কোনো সমস্যা নেই, কারণ প্লেনের চাকা একেবারেই পাওয়ার্ড নয়। প্লেনের সামনে যাওয়ার শক্তি আসে এয়ার প্রপেলারের মাধ্যমে, তাই কোনো সমস্যা ছাড়াই টেক অফ করবে। কোনো ব্যাপারই না। তাহলে পরীক্ষাটা এমনভাবে অ্যাডজাস্ট করি যাতে প্লেনটা সামনেই এগোতে পারে, অর্থাৎ আমাদের বড় ট্রেডমিলের দরকার হবে। ট্রেডমিলের গতি ঘন্টায় 10 মাইলের টেক অফ স্পিডে নিয়ে আসি। এবার ছোট ট্রেডমিল দিয়ে যেভাবে শুরু করেছিলাম সেখানেই ফিরে এসেছি। প্লেনটা এগোনোর জন্য আমরা আরো পাওয়ার দেব যাতে ট্রেডমিল জোরে চলে আর 15 ফিটের পরে ঘন্টায় 10 মাইল গতিতে টেক অফ করে। এটা সেই একই গতি আর দূরত্ব যেটা আমরা প্রথমে কোনো ট্রেডমিল ছাড়াই পরীক্ষা করার সময় পেয়েছিলাম। তাহলে ব্যাকইয়ার্ড রানওয়ে ট্রেডমিলের আইডিয়াটা কাজে লাগবে? অবশ্যই। অবশ্য যদি এটা ধরে নিই যে তোমার ব্যাকইয়ার্ডটা আসল রানওয়ের সমানই লম্বা। এবার তোমার ফাইনাল ইঞ্জিনিয়ারিং পাজল। আবার এই হট এয়ার বেলুনে ফিরে এসেছি। হাইটের জন্য একটু ভয় লাগছে। স্টিয়ারিং হুইল তো পাইনি, তবে এটা স্পষ্ট যে যখনই গরম কিছু যোগ করা হয় আমরা উপরে উঠি। হট এয়ার বেলুন সোজা 7টা ফিজিক্স ব্যবহার করে। এর নামের মধ্যেই ক্লু রয়েছে। গরম বাতাস ঠান্ডার চেয়ে কম ঘন। আমাদের কোক ক্যান থেকে আমরা জেনেছি কম ঘন বস্তু উপরে উঠবেই। তাহলে যখন ব্যাটারিও এটা করে আর বেলুনের বাতাস গরম করে, ও যেন আমাদের ডায়েট কোকিল করছে। সময়ের সঙ্গে বাইরের বাতাস বেলুনের মধ্যের বাতাসকে ঠান্ডা করে। এটা বেশি ঘন, তাই আমরা রেগুলার কোকের মতো নিচে নামতে থাকি। তোমার কন্ট্রোলে আছে আমরা উঠবো না নামবো। ঠিক। তবে তুমি বলেছিলে আমি যেখানে চাই সেখানেই নামাতে পারবে। এটাও ঠিক।
বাতাস যদি এদিকে যায় আর আমি ওখানে ল্যান্ড করতে চাই তাহলে এটা তো ম্যাজিক। তাহলে যা করব, ওকে, এখানে থামো। মেটিওর উত্তর বুঝতে আগে দুটো জিনিস বুঝতে হবে। প্রথমত, তোমার বাড়ির ব্যাকইয়ার্ডে বাতাস যেদিকে বইবে তার 1000 ফুট ওপরে প্রায় নিশ্চিতভাবেই অন্যদিকে বইবে, তার 1000 ফুট ওপরে আবার পুরো অন্যদিকে। তাহলে প্রশ্ন হলো, ম্যাথিউ বিভিন্ন উচ্চতায় বাতাসের গতি আর দিক জানবে কি করে? এখানেই দ্বিতীয় পয়েন্ট আসে, কারণ কারো চাকরি হলো প্রতিদিন দুপুর আর মাঝরাতের লন্ডন টাইমে এমন দুটো বেলুন আকাশে ওড়ানো। এটা কিন্তু পৃথিবী জুড়ে 1000টা জায়গায় একেবারে একই সময়ে করা হয়। এই বেলুনগুলোতে রেডিও সাউন্ড থাকে যা উচ্চতা, চাপ, তাপমাত্রা আর বাতাসের গতিবিধি মাপে। সেই তথ্য গ্রাউন্ড স্টেশনে পাঠায় যা সুপার কম্পিউটারে ফিড করা হয়। এই জন্যই বাতাস আর আবহাওয়ার পূর্বাভাস এত সঠিক হতে পারে। প্রতিদিন এমন 2000 বিশাল ওয়েদার বেলুন উড়ে যায় আর পরে ফেটে কোথাও গিয়ে পড়ে, যা আর উদ্ধার করা হয় না। তাই তুমি ওপরে ওঠার সময় বায়ুমণ্ডলের প্রতি স্তরে কম্পিউটার বাতাসের দিক আর গতি নিরূপণ করতে পারে। ম্যাথিউ ডেইলি চার্ট দেখে, আর এগুলো বাতাসের দিক আর গতির পূর্বাভাস দিতে পারলে, আর ও আমাদের ঠিক এখানে নামাতে চাইলে ওকে ওপরে ওঠাতে হবে, তারপর আবার উপরে, তারপর সঠিক জায়গায় নামানোর জন্য বেলুন নামিয়ে বাতাসের সঠিক অদৃশ্য নদীপথ ধরতে হবে। আমরা যা ভাবতাম তা নয়, হট এয়ার বেলুন স্টিয়ারিং দিয়ে চলে না। এটা মাদার নেচারের সঙ্গে ট্যাগ টিউবের মতো। ম্যাথিউ আসলে মেডিকেল স্টিয়ারিং পাইলট কম আর ওয়েদারম্যান বেশি। মানে এখানকার আসল ম্যাজিক এই নলেজটা, যা আমি আমার ব্রেন থেকে তোমার ব্রেনে স্ক্রিনের মাধ্যমে ওয়্যারলেসলি ট্রান্সফার করলাম। এ হলো টিমি, ও একজন পিয়ানো প্রডিজি। ও প্র্যাকটিস করতে ভালোবাসে, ওর বাবা মাকে বলতেও হয় না। আই লাভ ইট। তুমি তোমার কাজ করো টিমি, কিন্তু ও কেটি আর হট ক্রস মান্থসের পরে পিয়ানোতে আগ্রহ হারিয়ে ফেলেছে। ওর কাছে প্র্যাকটিস মানে যুদ্ধ, এমন কাজ যেটা ও করতে চায় না। আর মানতে হবে ওর মাও ঠিক মতো শুনতে চান না। ওকে কেটি আর মম, তোমাদের জন্য দারুণ খবর। পিয়ানোর 1 মাসের বিরক্তিকর খরচ আর এমন রিয়াকশনের বদলে তোমরা পুরো বছরের ক্রাঞ্চ ল্যাবস বিল্ট বক্স পেতে পারো, এমন রিয়াকশন সহ। আর খুশির মাত্রা যখন এতটা, সঙ্গে সঙ্গে কত ভালো জিনিস তুমি শিখে ফেলছো সেটা তুমি নিজেও জানো না। প্রতি মাসে তোমার কাছে নতুন খেলনা আসে, আর সেটা তুমি আবার সঙ্গে বানাও আর তার মজার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল শিখে ফেলো। উপকারী সবজি লুকিয়ে দেওয়াই সেই গোপন মশলা যার জন্য আমরা বিশ্ব জুড়ে লাখ লাখ বাক্স পাঠিয়েছি। বাবা মায়েরা বলছেন এটা তাদের সন্তানদের মধ্যে নতুন উদ্দীপনা, ধৈর্য আর আগ্রহ জাগিয়েছে। এর দুটো অপশন আছে, বিল্ট বক্স যেখানে আমি 12 বছর পর্যন্ত বাচ্চাদের মজার খেলনা বানানোর মধ্য দিয়ে বিজ্ঞান শেখাই, আর আছে হ্যাকপ্যাক যেখানে নিজেরা কোডিং শিখে বাড়ির টিমস বা নিজের জন্য কুল রোবট বানাতে পারো। এর অর্থ কি অ্যাডাল্টসদের কাছে যায়। হাউসহোল্ড ন্যাগার থেকে লেজেন্ড হতে চাইলে, কোনো ইয়াং মাইন্ডকে নতুন আগ্রহ খুঁজে পেতে দেখতে চাইলে crunchLabs.com এ যাও বা ভিডিও ডেসক্রিপশনে লিংক ক্লিক করো, যেখানে আমরা এখন আর্টিস্ট স্প্রিং স্পেশাল হিসেবে 1টা বা 2টো বক্স ফ্রি দিচ্ছি। Thanks for watching.